আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন অফ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস। এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ কোনগুলো? যেগুলোকে আমরা ব্যথার ওষুধ বলি। আমরা ওষুধের দোকানে গিয়ে আমরা কি বলি যে একটা ব্যথার ওষুধ দিন, পড়ে গেছি হয়তো কোথাও, মাথাটা চোট লেগেছে, ফুলে গেছে, একটা এডিমা হয়েছে, সোয়েলিং হয়েছে, আমরা কি বলি ব্যথার ওষুধ দিতে। এই ব্যথার ওষুধকে কি বলা হয় আমাদের মেডিকেল টার্মিনোলজিতে? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ, NSAID, অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। ঠিক আছে, এই নাম থেকে আমরা বুঝতে পারছি নন স্টেরয়েডাল মানে এই ওষুধগুলো স্টেরয়েড না। অ্যান্টি ইনফ্ল্যামেটরি মানে এরা ইনফ্ল্যামেশনের এগেনস্টে কাজ করে, ইনফ্ল্যামেশন অর্থাৎ প্রদাহকে কম করে। আর ড্রাগ মানে ওষুধ, অর্থাৎ যে ওষুধগুলো ইনফ্ল্যামেশনের এগেনস্টে কাজ করে, ইনফ্ল্যামেশনকে কম করে, কিন্তু তারা স্টেরয়েড না, সেগুলোকে বলে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এর বিভিন্ন উদাহরণ আছে, আমরা পরে আস্তে আস্তে সবগুলো আসবো। তাহলে এই ধরনের ওষুধ যারা ইনফ্ল্যামেশনকে কম করে, যারা প্রদাহকে কম করে, ব্যথাকে কম করে, কিন্তু তারা স্টেরয়েড না, সেই ধরনের ওষুধগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তাহলে NSAID-র মেকানিজম অফ অ্যাকশন জানতে গেলে আমাদেরকে জানতে হবে যে আমাদের যে সেল থাকে, সেলের একটা সেল মেমব্রেন থাকে, আমরা জানি কোষ পর্দা থাকে। এটা যদি কোষ হয়, এই কোষকে ঘিরে কি থাকে? কোষ পর্দা থাকে, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? সেল মেমব্রেন বলি। এই সেল মেমব্রেনের মধ্যে কি থাকে? ফসফোলিপিডস থাকে। এই সেল মেমব্রেনের মধ্যে কি থাকে? ফসফোলিপিডস থাকে। ঠিক আছে, এই যে ফসফোলিপিড যেটা সেল মেমব্রেনের মধ্যে থাকে এটাকে বলে মেমব্রেন ফসফোলিপিড। তাহলে এটা কি? মেমব্রেন ফসফোলিপিড, মেমব্রেন ফসফোলিপিড। আর এই যে মেমব্রেন ফসফোলিপিড অর্থাৎ সেল মেমব্রেনের মধ্যে যে ফসফোলিপিড রয়েছে এর মধ্যে অ্যারাকিডোনিক অ্যাসিড স্টোর থাকে। এর মধ্যে কি স্টোর থাকে? অ্যারাকিডোনিক অ্যাসিড। এবার নর্মাল প্রসেসে কি হয়, নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে কি হয় আমরা একটু জানবো। তারপরে আমরা জানবো যে যখন কোনো ফিজিক্যাল ইনজুরি হচ্ছে তখন কি হয়। নর্মাল, আমি যদি নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস দেখি তখন কি হবে? এই ফসফোলিপিড যেটা রয়েছে, যেটা মেমব্রেন ফসফোলিপিড, এর উপরে এক প্রকার এনজাইম কাজ করে। কি এনজাইমটার নাম? এনজাইমটার নাম হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। তাহলে ফসফোলিপিড যেটা রয়েছে এর উপরে কোন এনজাইম প্রভাব ফেলে? সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। ঠিক আছে, এবার এই যে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা, এই নামটা যদি শক্ত লাগে এটাকে ফসফোলাইপেজ A2 ও বলা যেতে পারে। ফসফোলাইপেজ A2 অ্যাকচুয়ালি কি হয়? ফসফোলাইপেজ A2 অনেক রকমের এনজাইম নিয়ে হয়, মানে ফসফোলাইপেজ A2 এর মধ্যে অনেকগুলো ক্লাস অফ এনজাইম থাকে, তার একটা টাইপ হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। তাহলে স্পেসিফিক্যালি বলতে গেলে এই মেমব্রেন ফসফোলিপিডের উপরে কে প্রভাব ফেলছে? সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা নামক এনজাইম প্রভাব ফেলছে। আর যখন এই মেমব্রেন ফসফোলিপিডের উপরে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা এনজাইম প্রভাব ফেলে তখন এই ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড আলাদা হয়ে যায়, অর্থাৎ ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ করে যায়। এবার যখন অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ করে গেল, এই অ্যারাকিডোনিক অ্যাসিডের কিছুটা ঘুরে আবার মেমব্রেন ফসফোলিপিডের মধ্যে চলে যায়, আর কিছু অ্যারাকিডোনিক অ্যাসিড আলাদাই থেকে যায়। তবে মেমব্রেন ফসফোলিপিডের উপরে কে প্রভাব ফেললো? কোন এনজাইম প্রভাব ফেললো? সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। তাহলে কি রিলিজ হলো? অ্যারাকিডোনিক অ্যাসিড, অ্যারাকিডোনিক অ্যাসিড। এই যে অ্যারাকিডোনিক অ্যাসিড যেটা রিলিজ হলো এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে পলি আনস্যাচুরেটেড 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। পলি unsaturated 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। তার মানে আমরা কি বুঝতে পারছি এখান থেকে? যে এই অ্যারাকিডোনিক অ্যাসিডের মধ্যে 20টা কার্বন আছে আমরা বুঝতে পারছি। আর এটাকে আমরা পলি আনস্যাচুরেটেড কেন বলছি? আনস্যাচুরেটেড কথা মানে কি? এখানে ডবল বন্ড আছে। পলি মানে কি? একের অধিক, মানে একের অধিক ডবল বন্ড আছে। কটা থাকে? 4খানা ডবল বন্ড থাকে, 4খানা ডবল বন্ডস থাকে। সেই জন্য অ্যারাকিডোনিক অ্যাসিডকে কি বলা হয়? পলি আনস্যাচুরেটেড 20 কার্বন ফ্যাটি অ্যাসিড। তাহলে জিনিসটা অনেক কমপ্লিকেটেড, এই অবধি আমরা একটু ধাপে ধাপে এগোই, তারপর আমরা ক্লিয়ার করব। তাহলে সেল মেমব্রেনের মধ্যে কি থাকে? ফসফোলিপিড থাকে, যেটাকে বলে মেমব্রেন ফসফোলিপিড। এই ফসফোলিপিডের উপরে এক প্রকার এনজাইম প্রভাব ফেলে নর্মাল অনগোয়িং প্রসেসে পড়ে। ঠিক
আমরা এখনো এতে আসিনি, ফিজিক্যাল ইনজুরিতে আসিনি, যার নাম হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। আর যেই সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা এই ফসফোলিপিডের উপর প্রভাব ফেলছে, তখন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে যাচ্ছে, ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড আলাদা হয়ে যাচ্ছে। এবার তার মধ্যে কিছু অ্যারাকিডোনিক অ্যাসিড আবার ফিরে ফসফোলিপিডের মধ্যে ঢুকে যায়, আর কিছু অ্যারাকিডোনিক আলাদা হয়ে পড়ে, আর অ্যারাকিডোনিক অ্যাসিড আলাদা হয়ে পড়ে থাকে। ঠিক আছে, এবার এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে আমরা দেখব যে দু রকমের এনজাইম প্রভাব ফেলে। ঠিক আছে, মানে এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইজড হয় দুটো মেজর পাথওয়েতে, একটা হচ্ছে সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে, একটা হচ্ছে লাইপোঅক্সিজেনেস পাথওয়ে। তো আমরা এখন লাইপোঅক্সিজেনেস পাথওয়ে নিয়ে আলোচনা করব না, কারণ লাইপোঅক্সিজেনেস পাথওয়ে আমরা পড়বো যখন আমরা লিউকোট্রাইনস নিয়ে পড়াশোনা করব, যখন আমরা মন্টিলিউকাস্টের মেকানিজম অফ অ্যাকশন নিয়ে পড়বো, তখন আমরা লাইপোঅক্সিজেনেস পড়বো। আপাতত আমরা কি পড়বো, এই অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবলাইজ হচ্ছে কোন পাথওয়েতে, সাইক্লোঅক্সিজেনেস পাথওয়েতে। ঠিক আছে, এবার কি হবে এটাকে আমি মুছছি। তাহলে নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে, মানে যখন আমার ইনজুরি, ফিজিক্যাল ইনজুরি হয়নি, নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে আমি কি দেখলাম, ফসফোলিপিডস এর উপরে কে প্রভাব ফেললো, এক প্রকার এনজাইম প্রভাব ফেললো, যার নাম হচ্ছে সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা। সাইটোসোলিক ফসফোলাইপেজ A2 আলফা, এর কারণে ফসফোলিপিড থেকে কি রিলিজ হয়ে গেল, অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল, অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল। তাহলে ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়ে গেল, এই অবধি আমরা বুঝলাম। এটা নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে হয়। কিন্তু যদি ফিজিক্যাল ইনজুরি হয়, ফিজিক্যাল ইনজুরি হলে কি হবে, এই ফসফোলিপিড থেকে প্রচুর পরিমাণে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হবে। নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হচ্ছে, কিন্তু যদি আমার ফিজিক্যাল ইনজুরি হয়, কোথাও একটা ধাক্কা লাগলো, কোনো চোট হলো, অ্যাক্সিডেন্ট হলো, তখন কি হবে, তখন এই ফসফোলিপিডগুলো থেকে প্রচুর পরিমাণে অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হয়। এই অবধি বুঝলাম। এবার নর্মাল অনগোয়িং প্রসেসে কি হয়, এই অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে এক প্রকার এনজাইম, এক প্রকার সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম প্রভাব ফেলে, যার নাম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ 1, আর ছোট করে আমি COX-1 বলতে পারি। COX-1 মানে এটার নাম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ 1, সাইক্লোঅক্সিজেনেজ 1। এটা নর্মাল ফিজিওলজিক্যাল প্রসেস বলছি, কিন্তু এটা নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস, নর্মাল ongoing physiological process। ঠিক আছে, এটা ইনজুরির ক্ষেত্রে বলছি না, কিন্তু এটা নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস। এখানে কি হচ্ছে, অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে সাইক্লোঅক্সিজেনেজ 1 নামক এক প্রকার এনজাইম প্রভাব ফেললো। প্রভাব ফেললে কি হবে, এই অ্যারাকিডোনিক অ্যাসিড কিসে কনভার্ট হয়ে যাবে, একটা আনস্টেবল ইন্টারমিডিয়েটে কনভার্ট হবে, যেটাকে বলে প্রস্টাগ্ল্যান্ডিন G2, যেটাকে বলা হয় প্রস্টাগ্ল্যান্ডিন G2, বা আমরা এটাকে ছোট করে কি বলতে পারি, PGG2, প্রস্টাগ্ল্যান্ডিন G2। এবার ফিজিক্যাল ইনজুরিতে কি হচ্ছে, যখন কোনো ফিজিক্যাল ইনজুরি হচ্ছে, এদিকে আমি ফিজিক্যাল ইনজুরি লিখছি, এদিকে যেমন নর্মাল অনগোয়িং প্রসেস লিখেছি, এদিকে ফিজিক্যাল ইনজুরি যখন হচ্ছে, ফিজিক্যাল ইনজুরি, ফিজিক্যাল ইনজুরির ক্ষেত্রে কি হয়, সেখানেও কিন্তু অ্যারাকিডোনিক অ্যাসিডের উপরে এক ধরনের সাইক্লোঅক্সিজেনেজ এনজাইম প্রভাব ফেলবে, যার নাম হচ্ছে COX-2 বা সাইক্লোঅক্সিজেনেজ 2। ফিজিক্যাল ইনজুরির সময় কি হয়, এই COX-2 অ্যাক্টিভেটেড হয়ে যায়, অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেজ 2 অ্যাক্টিভেটেড হয়ে যায়। যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, তখন এই COX-2 কি করবে, এই অ্যারাকিডোনিক অ্যাসিডকে কিসে কনভার্ট করে দেবে, এখানেও দেখবো আমরা প্রস্টাগ্ল্যান্ডিন G2 তে কনভার্ট করে দিল, প্রস্টাগ্ল্যান্ডিন G2, যেটাকে আমরা শর্টে কি বলি, PGG2, প্রস্টাগ্ল্যান্ডিন G2। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন G2 আমি দুদিকে দেখছি, COX-1 পাথওয়েতে আমি দেখছি প্রস্টাগ্ল্যান্ডিন G2 তৈরি হয়েছে, COX-2 পাথওয়েতে আমি দেখছি প্রস্টাগ্ল্যান্ডিন G2 তৈরি হয়েছে। এই যে প্রস্টাগ্ল্যান্ডিন G2 যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আনস্টেবল ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে আনস্টেবল ইন্টারমিডিয়েট। আনস্টেবল ইন্টারমিডিয়েট মানে DIATE, আনস্টেবল ইন্টারমিডিয়েট মানে এটা এই অবস্থায় থাকবে না, এটা চেঞ্জ হয়ে যাবে ইমিডিয়েটলি, এটা তার একটা অন্য ফর্মে চলে আসবে। এবার এই যে প্রস্টাগ্ল্যান্ডিন G2 তৈরি হচ্ছে নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে, এটা কম কম তৈরি হচ্ছে, কিন্তু যখন আমাদের ফিজিক্যাল ইনজুরি হচ্ছে, তখন কি হচ্ছে,
তখন এই COX-2 অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে, COX-2 অ্যাক্টিভেটেড হয়ে গেলে অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 তৈরি হচ্ছে এটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিন G2 এর উপরে যেটা COX-2 পাথওয়েতে দেখছি এর উপরে দেখো আবার COX-2 এনজাইম প্রভাব ফেলবে, এর উপরে আবার সাইক্লোঅক্সিজেনেস 2 এনজাইম প্রভাব ফেলবে, ফেলে কিসে কনভার্ট করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তে। প্রোস্টাগ্ল্যান্ডিন H2 এটাকে আমরা শর্টে কিভাবে বলতে পারি, PGH2, ঠিক আছে। প্রোস্টাগ্ল্যান্ডিন H2 কে আমরা শর্টে PGH2 বলতে পারি। ঠিক একই জিনিস আমরা এদিকেও দেখব, যেখানে নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস, এখানেও দেখব এই প্রোস্টাগ্ল্যান্ডিন G2 এর উপরে COX-1 অর্থাৎ সাইক্লোঅক্সিজেনেস 1 প্রভাব ফেলেছে, ফেলে কিসে কনভার্ট করেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তে কনভার্ট করেছে। আমি শর্টে লিখলাম, আর প্রোস্টাগ্ল্যান্ডিন কথাটা পুরোটা লিখলাম না। তার মানে যদি দেখছি দুদিকে এখন অবধি একটা সমান ধরনের ব্যাপার চলছে, তাই তো। কিন্তু এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হলো, প্রোস্টাগ্ল্যান্ডিন G2 থেকে যে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হলো সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের প্রভাবে, এদিকে হচ্ছে COX-1 এর প্রভাবে, এদিকে COX-2 এর প্রভাবে, এটা যে পাথওয়েতে তৈরি হলো এটাকে বলে পার অক্সিডেশন পাথওয়ে। এই পাথওয়েটাকে কি বলা হয়, এই পাথওয়েটাকে কি বলা হয়, এটা বলে পার অক্সিডেশন পাথওয়ে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, এখন অবধি কি দেখলাম, আমি খুব তাড়াহুড়ো করছি না, জিনিসটা খুব কমপ্লিকেটেড। আমরা দেখলাম যে ফসফোলিপিড থেকে কি রিলিজ হলো, অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হলো। ফসফোলিপিড থেকে কি রিলিজ হলো, অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হলো। এই ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিডকে রিলিজ করতে কে সাহায্য করলো, সাইটোসিলিক ফসফোলাইপেজ A2 আলফা নামক এনজাইম। এবার যখন অ্যারাকিডোনিক অ্যাসিড রিলিজ হলো, আমাদের নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসেও দেখবো এই অ্যারাকিডোনিক অ্যাসিড প্রোস্টাগ্ল্যান্ডিন G2 তে কনভার্ট হবে। আবার যখন আমাদের ফিজিক্যাল ইনজুরি হয় সেখানেও দেখবো এই অ্যারাকিডোনিক অ্যাসিড প্রোস্টাগ্ল্যান্ডিন G2 তে কনভার্ট হবে। তাহলে অ্যারাকিডোনিক অ্যাসিডকে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 তে কে কনভার্ট করছে, সাইক্লোঅক্সিজেনেস এনজাইম। নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে কোন সাইক্লোঅক্সিজেনেস এনজাইম কনভার্ট করছে, সাইক্লোঅক্সিজেনেস 1। আর যেখানে ফিজিক্যাল ইনজুরি সেখানে কোন সাইক্লোঅক্সিজেনেস এনজাইম কনভার্ট করছে, সাইক্লোঅক্সিজেনেস 2 বা COX-2। এবার এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 যেটা তৈরি হলো এটা কিসে কনভার্ট হয়ে যাবে, এটা তো একটা আনস্টেবল ইন্টারমিডিয়েট, এটা ওই অবস্থায় থাকবে না, ইমিডিয়েটলি তার ফর্ম চেঞ্জ করবে। তাহলে সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তে কনভার্ট হয়ে যাবে। এটা কে কনভার্ট করছে, এটাও সাইক্লোঅক্সিজেনেস এনজাইম কনভার্ট করছে। নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে COX-1 করছে, আর যেখানে ফিজিক্যাল ইনজুরি সেখানে COX-2 করছে। তাহলে সাইক্লোঅক্সিজেনেস এনজাইম আমি কি দেখছি, যে প্রথমে প্রোস্টাগ্ল্যান্ডিন G2 তে কনভার্ট করছে অ্যারাকিডোনিক অ্যাসিডকে, তারপরে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তে কনভার্ট করছে। এই জন্য সাইক্লোঅক্সিজেনেস এনজাইমের আরেকটা নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন G8 সিনথেজ। কোথায় লিখি, এদিকে লিখি, প্রোস্টাগ্ল্যান্ডিন G8 সিনথেজ। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন G8 সিনথেজ কার নাম, সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটার আরেকটা নাম, সাইক্লোঅক্সিজেনেস এনজাইমটার আরেকটা নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন G8 সিনথেজ। এই অবধি তাহলে আমরা বুঝলাম। তাহলে আলটিমেটলি কি তৈরি হলো, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হলো, ঠিক আছে। এবার এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 যেটা তৈরি হলো, কিছু বলবি? Yes. 1 second. ঠিক আছে। এবার এই প্রোস্টাগ্ল্যান্ডিন H2 দিয়ে আমি এটাকে বুঝি, কারণ একটা বোর্ডে এত বড় পাথওয়েটা ধরবে না। তাহলে এদিকেও আমরা দেখছি প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হয়েছে, এদিকেও প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হয়েছে। এদিকে আমরা কি করছিলাম, নরমাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেস, আর এদিকে আমরা কি করছিলাম, ফিজিক্যাল ইনজুরি, তাই তো। এবার এই যে নরমাল অনগোয়িং যে ফিজিওলজিক্যাল প্রসেস, এখানে আমরা কি দেখছি, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হয়েছে, তাই তো। আর এখানে আমরা কি দেখছি, প্রোস্টাগ্ল্যান্ডিন H2 তৈরি হয়েছে। এটাও কিন্তু একটা ইন্টারমিডিয়েট, এটাও কিন্তু এই অবস্থায় থাকবে না। এবার এদিকে যে ফিজিক্যাল ইনজুরির সময় এই যে প্রোস্টাগ্ল্যান্ডিন H2 যেটা তৈরি হয়েছে, এর উপরে দেখবো এক প্রকার এনজাইম প্রভাব ফেলবে, যেটা নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E সিনথেজ। কি নাম, প্রোস্টাগ্ল্যান্ডিন E সিনথেজ। এবার যখন এই প্রোস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে প্রোস্টাগ্ল্যান্ডিন E সিনথেজ প্রভাব ফেলবে, তখন এটা কি তৈরি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন E2।
ঠিক আছে। এবার এই কক্স2 পাথওয়েতে এটা কক্স2 পথটা কক্স2 এখানে কাজ করছিল আর এদিকে কক্স1 কাজ করছিল, তাই তো? কক্স2 পাথওয়েতে আমরা দেখলাম প্রস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হলো, আবার কক্স1 পাথওয়েতেও দেখবো এই প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে সেই একই এনজাইম কাজ করবে, প্রস্টাগ্ল্যান্ডিন E সিনথেস। প্রস্টাগ্ল্যান্ডিন E সিনথেস তৈরি প্রভাব ফেলার পরে এই প্রস্টাগ্ল্যান্ডিন H2 কিসে কনভার্ট হবে? প্রস্টাগ্ল্যান্ডিন E2 তে কনভার্ট হবে, প্রস্টাগ্ল্যান্ডিন E2 তে কনভার্ট হবে। মজার ব্যাপার হচ্ছে আমরা দুদিকেই কিন্তু দেখছি একই জিনিস চলতে লাগছে, কিন্তু এখানে যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা তৈরি হয়েছে, এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 কিছু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড হবে, যেখানে আমরা কি দেখবো? একটা প্রো ইনফ্ল্যামেটরি এফেক্ট দেখতে পাবো। সেই জন্য এই পথে মানে কক্স2 পাথওয়েতে এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 কে বলা হয় প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। এটাকে কি বলা হয়? প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। কেন এটাকে প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন বলা হচ্ছে? কারণ এখানে আমরা কি দেখবো? প্রো ইনফ্ল্যামেটরি এফেক্ট দেখতে পাবো। কেন আমি বলে দিচ্ছি, প্রো ইনফ্ল্যামেটরি এফেক্ট দেখতে পাবো। এটার কারণে ইনফ্ল্যামেশন দেখা দেবে, এটার কারণে ব্যথা দেখা দেবে, পেন দেখা দেবে, ইনফ্ল্যামেশন দেখা দেবে। কিন্তু এদিকে যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হয়েছে, এ কিছু অন্য রিসেপ্টরে বাইন্ড করবে, যার জন্য এটার মধ্যে আমরা সাইটোপ্রোটেক্টিভ প্রপার্টি দেখতে পাবো, অর্থাৎ সেলকে বাঁচানোর প্রপার্টি দেখতে পাবো। সেই জন্য এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা কক্স1 পাথওয়েতে তৈরি হয়েছে, এটা বলে সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন। এটাকে কি বলা হয়? সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন। সাইটোপ্রোটেক্টিভ, সাইটো কথার মানে কি? সেলকে প্রোটেক্ট করছে, তাই সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন। এবার এরা কোন কোন রিসেপ্টরের উপরে বাইন্ড করে সেটা একটু জেনে নিই। প্রথমে আমি আসছি কক্স2 পাথওয়ে। কক্স2 মানে যেখানে প্রস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হয়েছে, কোন কোন রিসেপ্টরে বাইন্ড করে? এরা এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আমরা দেখবো কিছু ইপি রিসেপ্টরে বাইন্ড করে। ইপি রিসেপ্টর মানে হচ্ছে প্রস্টানয়েড রিসেপ্টর, প্রস্টানয়েড রিসেপ্টর, ইপি রিসেপ্টর। এবার কোন কোন ইপি রিসেপ্টরে বাইন্ড করছে? ইপি রিসেপ্টরস, কিছু ইপি রিসেপ্টরসে বাইন্ড করছে। ইপি বলতে প্রস্টানয়েড রিসেপ্টরস, প্রস্টানয়েড রিসেপ্টরস। কোন ইপি রিসেপ্টর, কোন প্রস্টানয়েড রিসেপ্টরে APG-E2 বাইন্ড করে? আমরা দেখবো যে আমাদের যে পেরিফেরাল নার্ভস রয়েছে, ওই পেরিফেরাল নার্ভসের EP1 রিসেপ্টরে বাইন্ড করছে। প্রথমে আমি কি দেখছি? EP1 রিসেপ্টর অফ পেরিফেরাল নার্ভস, পেরিফেরাল নার্ভস। এই পেরিফেরাল নার্ভসে যখন EP1 রিসেপ্টরে বাইন্ড করছে, তখন কি হবে? তখন এই পেরিফেরাল নার্ভসের সেনসিটিভিটিটা বেড়ে যাবে। তাহলে পেরিফেরাল নার্ভসের সেনসিটিভিটি কি হবে? সেনসিটিভিটি কি হবে? ইনক্রিজ করে যাবে, বেড়ে যাবে। তাহলে পেরিফেরাল নার্ভসের সেনসিটিভিটি ইনক্রিজ করে গেলে কি হবে? দিস উইল কন্ট্রিবিউট টু পেন সেনসিটাইজেশন। তাহলে এটার কারণে কি হবে? পেনের সেনসিটাইজেশন হবে, বোঝাতে পারলাম? আবার এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আরেকটা রিসেপ্টরও বাইন্ড করবে, আরেকটা ইপি রিসেপ্টরও বাইন্ড করবে, সেটা হচ্ছে ব্লাড ভেসেলসের EP2 রিসেপ্টরে বাইন্ড করবে। ব্লাড ভেসেলসের EP2 রিসেপ্টরে বাইন্ড করছে, ঠিক আছে? এবার ব্লাড ভেসেলে যখন EP2 রিসেপ্টরে বাইন্ড করবে, তখন কি হবে? ভ্যাসোডাইলেশন হবে, ব্লাড ভেসেলটা ডায়ালেট হয়ে যাবে, আর সেখানে কি দেখা দেবে? ইনফ্ল্যামেশন আর এডিমা দেখা দেবে। তাহলে কি হলো? ভ্যাসোডাইলেশন, আর কি হবে? ইনফ্ল্যামেশন, প্রদাহ দেখা দেবে, ইনফ্ল্যামেশন, এবং কি হবে? এডিমা দেখা দেবে, সোয়েলিং, ঠিক আছে? এর পাশাপাশি এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আরেক প্রকার ইপি রিসেপ্টরে বাইন্ড করবে, যেটা হচ্ছে যে মানে ইনজিওর টিস্যুর যে ইমিউন সেল রয়েছে তার EP4 রিসেপ্টরে বাইন্ড করবে। কোথায় গিয়ে বাইন্ড করবে? EP4 রিসেপ্টর। EP4 রিসেপ্টর কার? যেগুলো ইনজিওর টিস্যু যেটা রয়েছে তার ইমিউন সেলে। EP4 রিসেপ্টরস অন ইমিউন সেলস অফ ইনজিওর টিস্যু।
তার মানে ইনজিওর্ড টিস্যুর যে ইমিউন সেল যেগুলো রয়েছে তার EP4 রিসেপ্টরে যখন বাইন্ড করলো এই প্রস্টাগ্ল্যান্ডিন 2, তখন কি হবে? তখন কিছু ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস এর রিলিজ হবে। তাহলে কি হবে? রিলিজ অফ ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস, ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস। তাহলে ইনফ্ল্যামেটরি মিডিয়েটর যদি রিলিজ হয় তার মানে বুঝতে পারছি যে তার মানে এখানে ইনফ্ল্যামেটরি রেসপন্স পাবো। দিস উইল কন্ট্রিবিউট টু ইনফ্ল্যামেটরি রেসপন্স, ইনফ্ল্যামেটরি রেসপন্স। তার মানে আমরা কি দেখলাম? এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা তৈরি হয়েছে ও এমন কিছু প্রস্টানয়েড রিসেপ্টরে বাইন্ড করছে যার জন্য আমরা ইনফ্ল্যামেশন দেখতে পাচ্ছি, যার জন্য আমরা পেনের একটা সেন্সিটাইজেশন দেখতে পাচ্ছি, একটা একটা পেন অনুভূতি হচ্ছে, তাই তো? তাহলে এই প্রস্টাগ্ল্যান্ডিন E2টা হচ্ছে প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন, মানে এটা আমাদের জন্য ভালো না। এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 যত বেশি তৈরি হবে এই COX-2 পাথওয়েতে তত বেশি ইনফ্ল্যামেশন হবে আর তত বেশি পেন আমরা ফিল করব। কিন্তু এই যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা তৈরি হয়েছে এটা কি বলেছে? সাইটোপ্রোটেক্টিভ। কেন? দুটোই তো প্রস্টাগ্ল্যান্ডিন E2। এটা কেন সাইটোপ্রোটেক্টিভ? কারণ কোন ধরনের ইপি রিসেপ্টরে বাইন্ড করছে, কোন ধরনের প্রস্টানয়েড রিসেপ্টরে বাইন্ড করছে তার উপর ডিপেন্ড করছে। এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 কোথায় বাইন্ড করছে? এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আমাদের স্টমাকে যে EP3 রিসেপ্টর আছে সেখানে বাইন্ড করছে। তার মানে EP3 রিসেপ্টর অফ স্টমাক। এবার যখন এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 স্টমাকের EP3 রিসেপ্টরে বাইন্ড করছে তখন গ্যাস্ট্রিক সিক্রেশন কমে যাবে, তখন গ্যাস্ট্রিক সিক্রেশন কমে যাবে। তাহলে গ্যাস্ট্রিক সিক্রেশন কমে গেলে আলসারের চান্স কমে গেল। তার পাশাপাশি কি হবে? মিউকাস এবং বাইকার্বনেট সিক্রেশন বেড়ে যাবে। মিউকাস অ্যান্ড বাইকার্বনেট সিক্রেশন বেড়ে যাবে। তার মানে আলসারের চান্স কমে গেল। বাইকার্বনেট সিক্রেশন বাড়লো মানে কি? মানে অ্যাসিডিক নেচারটাকে, অ্যাসিডিক এনভায়রনমেন্টটাকে অনেকটা কমিয়ে দিল। মিউকাসের সিক্রেশন বাড়লো মানে কি? প্রোটেক্টিভ লাইন, মানে প্রোটেকশনটা একটু বেড়ে গেল, তাই তো? তাহলে স্টমাকে যখন EP3 রিসেপ্টরে গিয়ে এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 বাইন্ড করলো যেটা COX-1 পাথওয়েতে তৈরি হয়েছে, সেখানে আমরা কি দেখছি? একটা গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ প্রপার্টি পাচ্ছি, সাইটোপ্রোটেক্টিভ প্রপার্টি, মানে স্টমাকের সেলগুলোকেও বাঁচাচ্ছে। এর পাশাপাশি আমরা কি দেখবো? এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আরেক ধরনের EP রিসেপ্টরে বাইন্ড করবে। কোথায়? আমাদের GI মিউকোসার যে EP4 রিসেপ্টর আছে সেখানে। তাহলে EP4 রিসেপ্টর অফ GI মিউকোসা। এবার GI মিউকোসা যখন EP4 রিসেপ্টরে বাইন্ড করলো তখন কি হলো? তখন আমরা দেখবো যে গ্যাস্ট্রিক লাইনিং এ যদি কোনো মানে ইনজুরি হয়ে থাকে সেটাকে হিল করে দিতে পারছে। মানে এটা কি হচ্ছে? মিউকোসাল প্রোটেকশন দিচ্ছে। তার মানে মিউকোসাল প্রোটেকশনকে বাড়িয়ে দিচ্ছে, মিউকোসাল প্রোটেকশনটা বেড়ে যাচ্ছে। যখন এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 আমাদের GI মিউকোসাল EP4 রিসেপ্টরে বাইন্ড করছে তখন মিউকোসাল প্রোটেকশন বেড়ে যাচ্ছে, কারণ ইট প্রমোটস হিলিং অফ গ্যাস্ট্রিক লাইনিং। ইট প্রমোটস হিলিং অফ গ্যাস্ট্রিক লাইনিং, গ্যাস্ট্রিক লাইনিং। এই অবধি বুঝলাম। শুধু তাই না, এটা তো গেল GI রিলেটেড। GI রিলেটেড আমরা কি দেখলাম? 3 এবং 4 EP3 EP4 রিসেপ্টরে বাইন্ড হলো। এবার কিডনিতে কোথায় বাইন্ড হয়? কিডনিতেও দেখবো আমরা EP1 আর EP4 এ বাইন্ড হয়। এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 কিডনিতে আমরা দেখবো, কিডনির ক্ষেত্রে আমরা দেখবো EP1 রিসেপ্টরে যখন বাইন্ড হচ্ছে, EP1 রিসেপ্টরে যখন বাইন্ড হচ্ছে তখন কি হবে? তখন ওয়াটারের যে রিঅ্যাবজর্পশন হয় কালেক্টিং ডাক্ট থেকে, সেই ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা কমে যাবে। তাহলে ও কম ওয়াটার রিঅ্যাবজর্ব হবে, তাহলে বেশি ওয়াটার বেরিয়ে যাবে। ইট উইল প্রমোট ডাইউরেসিস। তাহলে ইট উইল প্রমোট ডাইউরেসিস। ডাইউরেসিস মানে বেশি ইউরিন বেরিয়ে যাবে। তাহলে বেশি ইউরিন যদি বেরিয়ে যায় তাহলে ফ্লুইড রিটেনশনটা হবে না। যদি এটা ডাইউরেসিস না হতো তাহলে ফ্লুইড রিটেনশন হতো। যখন এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 যখন কিডনির EP1 রিসেপ্টরে বাইন্ড করছে তখন আমাদের কালেক্টিং ড্রাগ থেকে যে ওয়াটারের রিঅ্যাবজর্পশন হয় সেটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন যদি কমিয়ে যায় তাহলে কি হবে? তাহলে বেশি জল বেরিয়ে যাবে, যেটাকে বলে ডাইউরেসিস হচ্ছে। যদি এই ডাইউরেসিস না হতো, যদি ওয়াটারের রিঅ্যাবজর্পশনটা যদি না কমতো তাহলে কি হতো? ফ্লুইডের রিটেনশন হয়ে যেত, যেটা আমরা চাই না। যাতে ফ্লুইডের রিটেনশন না হয় তাই ওয়াটারের রিঅ্যাবজর্পশনটাকে কমিয়ে দিচ্ছে। ওয়াটারের রিঅ্যাবজর্পশন
ফ্রম কালেক্টিং ডাক্ট, ফ্রম কালেক্টিং ডাক্ট, কিডনির কালেক্টিং ডাক্টের থেকে যে ওয়াটার রিঅ্যাবসর্পশন হয় সেটাকে কমিয়ে দিচ্ছে, তাই বেশি বেশি ইউরিন বেরিয়ে যাচ্ছে, যার যেটাকে আমরা বলছি ডাইউরেসিস। আর ডাইউরেসিস হচ্ছে বলে ফ্লুইড রিটেনশন কমে যাচ্ছে। এছাড়াও এই কিডনির এই প্রস্টাগ্ল্যান্ডিন E2 গিয়ে কিডনির আরেক ধরনের ইপি রিসেপ্টরে বাইন্ড করে, যেটা বলে EP4 রিসেপ্টর। কিডনির EP4 রিসেপ্টরে বাইন্ড করবে। EP4 রিসেপ্টরে বাইন্ড করলে কি হবে? ইট মেইনটেইনস রিনাল ব্লাড ফ্লো, ইট মেইনটেইনস রিনাল ব্লাড ফ্লো। আর কি হবে এর কারণে? ইট মেইনটেইনস সল্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স, ইট মেইনটেইনস সল্ট অ্যান্ড ওয়াটার ব্যালেন্স। তার মানে আমরা দেখলাম যে এইদিকের যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা তৈরি হয়েছে, যেটা কক্সন পাথওয়েতে তৈরি হয়েছে, যেটা অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে তৈরি হয়েছে, ওটা স্টমাক আর কিডনিকে ভালো রাখছে। সহজ করে বলতে গেলে আমরা যদি জিআই দেখি, জিআই এর কোন কোন রিসেপ্টরে বাইন্ড করছে? জিআই এর 3 এবং 4 মানে EP3 EP4 এ বাইন্ড করছে। আর কিডনির কোথায় বাইন্ড করছে? কিডনির 1 আর 4 এ বাইন্ড করছে, অর্থাৎ EP1 আর EP4 এ বাইন্ড করছে। এরা কি করছে? এরা কিডনি আর স্টমাককে ভালো রাখছে। এই অবধি আমরা বুঝলাম। আর এদিকে যে COX-2 পাথওয়েতে যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হচ্ছে, এটা কোথায় কোথায় বাইন্ড করছে? এটা বাইন্ড করতে হচ্ছে 1, 2 আর 4 এ। 1 নম্বর মানে EP1 রিসেপ্টরে বাইন্ড করছে, EP2 রিসেপ্টরে বাইন্ড করছে, আর EP4 রিসেপ্টরে বাইন্ড করছে। আর এদের কারণে কি হচ্ছে? এদের কারণে ইনফ্ল্যামেশন দেখা দিচ্ছে এবং ব্যথা বেদনা দেখা দিচ্ছে। এই অবধি আমাদের কাছে ক্লিয়ার হলো। এর পাশাপাশি এই যে আমি এই পাশটা ধরে মুছছি, নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে আর কি হয়? এবার এই প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে আরেক প্রকার এনজাইম প্রভাব ফেলবে। এই এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বক্সিন A সিনথেস। এই এনজাইমটার নাম হচ্ছে থ্রম্বক্সিন A সিনথেস। এই থ্রম্বক্সিন A সিনথেস যখন প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে প্রভাব পেল, তখন একটা ডেঞ্জারাস জিনিস তৈরি হয়, যেটা বলে থ্রম্বক্সিন A2, যেটাকে বলা হয় থ্রম্বক্সিন A2। কেন এই থ্রম্বক্সিন A2 টা ডেঞ্জারাস? কারণ এটা হচ্ছে পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর। এরা ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে দেয়। এরা হচ্ছে পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর। আর এই থ্রম্বক্সিন A2 এর কারণে কি হয়? থ্রম্বাস তৈরি হয়। দে প্রোডিউস থ্রম্বাস। থ্রম্বাস মানে কি? ব্লাড ক্লট তৈরি করে দিচ্ছে। একে তো ব্লাড ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, তার উপরে তার মধ্যে যদি ব্লাড ক্লট তৈরি করে দেয়, তাহলে কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যাচ্ছে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর্থাৎ যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি, তার চান্সেস বেড়ে যাচ্ছে, স্ট্রোকের চান্সেস বেড়ে যাচ্ছে, তাই তো? তাহলে এই থ্রম্বক্সিন A2 তৈরি হওয়া উচিত না। এটাকে ব্যালেন্স করার জন্য ভগবান আরেকটা জিনিস তৈরি করেছে, যেটা বলে প্রস্টাসাইক্লিন। সেটা কিভাবে তৈরি হয়? এই প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে আরেক প্রকার এনজাইম প্রভাব ফেলবে, যেটাকে বলে প্রস্টাসাইক্লিন সিনথেস। এর উপরে আরেক প্রকার এনজাইম প্রভাব ফেলছে, এটার নাম হচ্ছে প্রস্টাসাইক্লিন সিনথেস। প্রস্টাসাইক্লিন সিনথেস যখন এই প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে প্রভাব ফেলছে, তখন কি তৈরি হবে? প্রস্টাসাইক্লিন তৈরি হবে। প্রস্টাসাইক্লিন। এই প্রস্টাসাইক্লিনের আরেকটা নাম হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন I2। আমরা প্রস্টাসাইক্লিনও বলতে পারি, বা এটাকে আমরা প্রস্টাগ্ল্যান্ডিন I2 ও বলতে পারি। একই জিনিস, দুটো একই জিনিস। এরা ঠিক এই যে থ্রম্বক্সিন A2 যে কাজটা করে, তার উল্টো কাজ করে। অর্থাৎ থ্রম্বক্সিন A2 হচ্ছে পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর, তাহলে প্রস্টাসাইক্লিন কি হবে? ভ্যাসো ডাইলেটর। এরা ব্লাড ভেসেলকে ডাইলেট করছে, ভ্যাসো ডাইলেটর। এই থ্রম্বক্সিন A2 কি করছে? থ্রম্বাস তৈরি করছে, ব্লাড ক্লট তৈরি করছে, দে প্রোডিউস ব্লাড ক্লট। কিন্তু প্রস্টাসাইক্লিন বা প্রস্টাগ্ল্যান্ডিন I2 আমি যাই বলি, এরা কি? এদের মধ্যে আমরা অ্যান্টি থ্রম্বোটিক এফেক্ট দেখতে পাবো, মানে থ্রম্বাস এরা তৈরি করতে দেবে না, এদের মধ্যে অ্যান্টি থ্রম্বোটিক এফেক্ট দেখতে পাবো। আমরা দেখতে পাবো। এই অবধি আমরা বুঝলাম যে নর্মাল অনগোয়িং ফিজিওলজিক্যাল প্রসেসে কি হয়, আর যখন আমাদের ফিজিক্যাল ইনজুরি হয় তখন কি হয়। এবার মজার ব্যাপার হচ্ছে, যখন আমাদের চোট লাগলো, ফিজিক্যাল ইনজুরি হলো, তখন আমরা এই পাথওয়েতে আমরা কোনটাকে ইনহিবিট করতে চাইবো? যাতে আমাদের খারাপ প্রস্টাগ্ল্যান্ডিন যেটা প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন, সেটা যাতে তৈরি না হয়। ঠিক আছে?
আমি এই জায়গাটা একটু মুছে দিই, এতগুলো তো দরকার নেই, এই জায়গাটা মুছে দিই। আমরা এখানে কি দেখেছিলাম, কি হয়েছিল, প্রস্টাগ্ল্যান্ডিন H2 এর উপরে প্রস্টাগ্ল্যান্ডিন E সিনথেস প্রভাব ফেলে কি তৈরি করেছে, প্রস্টাগ্ল্যান্ডিন E2, তাই তো? এই যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা তৈরি হয়েছে, এটা কি, এটা হচ্ছে প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন। তাহলে এটা যাতে তৈরি না হয় তার জন্য কি করতে হবে, এই COX-2 টাকে ইনহিবিট করতে হবে। যদি এই COX-2 টা ইনহিবিট হয়ে যায় তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন E2 তৈরি হবে না। এবার যে ব্যথার ওষুধগুলো বাজারে পাওয়া যায়, এখানে 3 রকমের ব্যথার ওষুধ পাওয়া যায়। কি, একটাকে বলা হয় নন সিলেক্টিভ COX ইনহিবিটর, মানে তারা সিলেক্ট করতে পারে না যে কোন COX কে ইনহিবিট করবে, তারা COX-1 কেও ইনহিবিট করে দিচ্ছে, COX-2 কেও ইনহিবিট করে দিচ্ছে। এবার যখন COX-2 কে ইনহিবিট করে দিচ্ছে তাহলে এই প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিনটা তৈরি হচ্ছে না, যার প্রো ইনফ্লেমেটরি এফেক্ট আছে সেটা তৈরি হচ্ছে না, তাহলে ইনফ্লেমেশন কম হচ্ছে, ব্যথা বেদনা কম হচ্ছে, ভালো জিনিস। কিন্তু তারা তো COX-1 টাকে ইনহিবিট করে দিচ্ছে, তাহলে তারা যখন COX-1 কে ইনহিবিট করে দিচ্ছে তাহলে যেটা সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন, যে প্রস্টাগ্ল্যান্ডিনটা আমাদের স্টমাকের জন্য ভালো, কিডনির জন্য ভালো, সেই প্রস্টাগ্ল্যান্ডিনটাও ইনহিবিটেড হয়ে যাচ্ছে। এই কারণের জন্য বলা হয় যে ব্যথার ওষুধ বেশি খেতে নেই, তাহলে কিন্তু পেটে আলসার হবে। ব্যথার ওষুধ বেশি খেতে নেই তাহলে কিন্তু কিডনিটা নষ্ট হবে। কারণ ব্যথার ওষুধ খেলে কি হবে, এই যে প্রস্টাগ্ল্যান্ডিন E2 যেটা সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন, এটা কি করছিল, গ্যাস্ট্রিক সিক্রেশনকে কমাচ্ছিল, বাইকার্বনেট সিক্রেশনকে বাড়িয়ে দিচ্ছিল, মিউকাস সিক্রেশনকে বাড়িয়ে দিচ্ছিল, তাহলে আলসার হতে দিচ্ছিল না, তাহলে এগুলো রিভার্স হয়ে যাবে, তাহলে আলসার হওয়ার চান্সেস বেড়ে যাবে। প্লাস এই যে কিডনির যে ওয়াটারের যে রিঅ্যাবজর্পশনটা কমিয়ে দিচ্ছিল যাতে বেশি বেশি ইউরিন বেরিয়ে যায়, সেই জিনিসটা উল্টো হয়ে যাবে, তাহলে রিঅ্যাবজর্পশন বেশি বেশি হবে। আর রিঅ্যাবজর্পশন বেশি বেশি হয়ে যাওয়া মানে কি, ফ্লুইড রিটেনশন হবে কিডনিতে, তাহলে কিডনিটাও নষ্ট হবে। এই জন্যে যেগুলো নন সিলেক্টিভ COX ইনহিবিটর সেগুলো যদি আমরা বেশি খাই আমাদের স্টমাকেরও ক্ষতি করবে, আমাদের কিডনিরও ক্ষতি করবে। বোঝাতে পারলাম? তারপরে একটা কনসেপ্ট আসলো এক ধরনের NSAID যেগুলোকে বলা হয় সিলেক্টিভ COX-2 ইনহিবিটর। সিলেক্টিভ COX-2 ইনহিবিটর মানে কি, তারা সিলেক্ট করে COX-2 কেই ইনহিবিট করবে, COX-1 কে সেরকম খুব একটা উল্লেখযোগ্য ইনহিবিট করবে না, তারা প্রধানত COX-2 কে ইনহিবিট করবে। এবার COX-1 এ যদি হাত না দেয় তাহলে খারাপ, এই ভালো প্রস্টাগ্ল্যান্ডিন যেটা যেটা আমরা সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন বলছি সেটা কোনোভাবে ইনহিবিটেড হবে না, এটা তৈরি হতেই থাকবে। ইনহিবিটেড কোনটা হবে, খারাপ প্রস্টাগ্ল্যান্ডিন যেটা যেটা প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন সেটা ইনহিবিটেড হবে, তাহলে ব্যথা বেদনা কমবে, ইনফ্লামেশন কমবে, তাই তো? তাহলে আপেক্ষিকভাবে কি মনে হচ্ছে যে সিলেক্টিভ COX-2 ইনহিবিটর যেটা রয়েছে, যারা সিলেক্ট করে COX-2 কেই খালি ইনহিবিট করছে, COX-1 কে করছে না, সেটা ভালো, তাই তো? কিন্তু সমস্যাটা একটা জায়গায় দেখা দিল, সেটা হচ্ছে যে COX-2 কে যেমন ইনহিবিট করে খারাপ প্রস্টাগ্ল্যান্ডিন প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে সে ব্যথা বেদনাকে কম করছে, ইনফ্লামেশনকে কম করছে, তার পাশাপাশি যেহেতু COX-1 কে সে ইনহিবিট করছে না, এই থ্রম্বক্সিন A2 এর প্রোডাকশনটা কিন্তু সে কমাতে পারছে না, থ্রম্বক্সিন A2 টা তৈরি হয়ে যাচ্ছে। আর যেহেতু থ্রম্বক্সিন A2 তৈরি হচ্ছে সেই জন্য কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে যাচ্ছে, মায়োকার্ডিয়াল ইনফারকশনের চান্সেস বেড়ে যাচ্ছে, স্ট্রোকের চান্সেস বেড়ে যাচ্ছে। সেই জন্য দেখা গেছে যে আমি যদি সিলেক্টিভ COX-2 ইনহিবিটর দিই সেক্ষেত্রে কিন্তু কার্ডিওভাস্কুলার রিস্ক বেড়ে গেল, মায়োকার্ডিয়াল ইনফারকশনের রিস্ক বেড়ে গেল, স্ট্রোকের রিস্ক বেড়ে গেল। যার জন্য এই ক্লাস অফ NSAID এর মধ্যে যে ওষুধগুলো পড়ে, এরকম কিছু NSAID রয়েছে এই ক্লাসের মধ্যে যেটা সিলেক্টিভ COX-2 ইনহিবিটর, যেটা অলরেডি মার্কেট থেকে উইথড্র করে নেওয়া হয়েছে, কারণ এই সাইড এফেক্ট গুলোর জন্য মায়োকার্ডিয়াল ইনফারকশনের রিস্ক বেড়ে গেছে, স্ট্রোকের রিস্ক বেড়ে গেছে। এরপরে আরেকটা ক্লাস আমি কি বলেছি, যেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর। প্রেফারেন্সিয়াল COX-2 ইনহিবিটর মানে প্রেফার করে সে COX-2 কে ইনহিবিট করবে, তার মানে এটা না যে COX-1 কে করবে না, COX-1 কে ইনহিবিট করবে কিন্তু প্রেফার করবে কাকে, COX-2 কে। এই ধরনের ওষুধে কি হবে, যেহেতু COX-2 কে ইনহিবিট করছে, এই খারাপ প্রস্টাগ্ল্যান্ডিন যেটা প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন সেটা তৈরি হচ্ছে না, তাই ইনফ্লামেশন কম হচ্ছে, ব্যথা বেদনা কম হচ্ছে, ভেরি গুড। কিন্তু কিছুটা সাইক্লোঅক্সিনেজ 1 ও ইনহিবিটেড হচ্ছে। এবার যেহেতু কিছুটা সাইক্লোঅক্সিনেজ 1 ইনহিবিটেড হচ্ছে, তাহলে কিছুটা ভালো প্রস্টাগ্ল্যান্ডিন যেটা যেটা সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন সেটা কিছুটা ইনহিবিট হচ্ছে, তাই কিছুটা স্টমাকের ক্ষতি হচ্ছে, কিছুটা কিডনির ক্ষতি হচ্ছে। কিন্তু তার পাশাপাশি এই থ্রম্বক্সিন A2 তো তৈরি হচ্ছে না, যেহেতু COX-1 ইনহিবিটেড হচ্ছে। এবার থ্রম্বক্সিন A2 যদি তৈরি না হয় তাহলে এই মায়োকার্ডিয়াল ইনফারকশন বা স্ট্রোকের চান্সেসটা অনেকটা কমে গেল। এবার আমার বক্তব্য হচ্ছে যে কোন জায়গায় আমি কোনটা ব্যবহার করব। যদি কারোর এরকম কিডনির সমস্যা থাকে, বা যদি কারোর একটা স্টমাকের কোনো এরকম প্রবলেম থাকে, একটা আলসারের এরকম একটা টেন্ডেন্সি আছে, এরকম যদি থাকে, তার যদি চোট লাগে, তাকে আমি কোন ধরনের ব্যথার ওষুধ ব্যবহার করবো, কোন ধরনের NSAID ব্যবহার করবো, তাকে কিন্তু আমি কোনোভাবেই নন সিলেক্টিভ COX ইনহিবিটর ব্যবহার করতে পারবো না। কারণ COX-1 কে আমি ইনহিবিট করতে পারবো না, COX-1 কে ইনহিবিট করলে আমার সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটেড হয়ে যাবে, আর সাইটোপ্রোটেক্টিভ প্রস্টাগ্ল্যান্ডিন ইনহিবিটেড হয়ে গেলে আমার স্টমাকের ক্ষতি হবে, আমার কিডনির ক্ষতি হবে।
তাহলে তার ক্ষেত্রে প্রেফার্ড চয়েস কোনটা? তার ক্ষেত্রে প্রেফার্ড চয়েস হচ্ছে সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। ঠিক আছে, কিন্তু যদি কারোর কার্ডিওভাস্কুলার সমস্যা থাকে, ঠিক আছে, একটা তার হয়তো কোনো কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন, তার এক্সিস্টিং কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন রয়েছে, তার চোট লেগেছে, তাকে ব্যথার ওষুধ দিতে হবে, সেখানে কিন্তু আমি সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর দিতে পারবো না। কারণ সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর দিলে আমার এই যে পাথওয়েতে আমার কক্স-1 যেহেতু ইনহিবিটেড হবে না, আমার থ্রম্বোক্সিন A2 প্রোডাকশন কিন্তু কমবে না। একে তার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন রয়েছে, তার উপরে থ্রম্বোক্সিন A2 তৈরি হয়ে গেছে, ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার ব্লাড ক্লট, থ্রম্বাস তৈরি হয়ে যাচ্ছে, তাহলে কার্ডিওভাস্কুলার রিস্ক আরো বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি কোনটা দেবো? সেক্ষেত্রে আমরা এমন কোনো NSAID দেবো যেটা নাকি থ্রম্বোক্সিন A2টা ইনহিবিটেড হবে। তাহলে যার কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন রয়েছে তাকে যদি একান্তই আমায় ব্যথার ওষুধ দিতে হয়, তাহলে আমি কোনটা প্রেফার করবো? আমি নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর প্রেফার করবো। কিন্তু আমি যদি পেশেন্টের হিস্ট্রি না জানি যে তার কোনো কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন আছে কিনা, বা তার কোনো গ্যাস্ট্রিক কোনো সমস্যা আছে কিনা, বা তার কিডনির কোনো সমস্যা আছে কিনা, তার চোট লেগেছে, অল্প কিছু দিনের জন্য আমায় ব্যথার ওষুধ দিতে হবে, আমার কাছে প্রেফার্ড চয়েস কোনটা? সেফেস্ট অপশন হচ্ছে প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। মানে কক্স-2 কে প্রেফার করে ইনহিবিট করবে, সঙ্গে কক্স-1 কেও করবে। কক্স-2 ইনহিবিটেড হচ্ছে মানে এই যে প্যাথোজেনিক প্রস্টাগ্ল্যান্ডিন সেটা ইনহিবিটেড হয়ে যাচ্ছে, তাই ব্যথা বেদনা ইনফ্ল্যামেশন কমছে, তার সঙ্গে কিছুটা কক্স-1 ইনহিবিটেড হচ্ছে, তাই কিছুটা হয়তো স্টমাক বা কিডনির ক্ষতি হচ্ছে, কিন্তু তার পাশাপাশি থ্রম্বোক্সিন A2টা যেহেতু তৈরি হচ্ছে না, তাই তার কার্ডিওভাস্কুলার রিস্কটা থাকছে না সেরকম। বোঝাতে পারলাম? এবার আমরা তাহলে জেনে নিই যে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটরের মধ্যে কোন কোন NSAID পড়ে, সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরের মধ্যে কোন কোন NSAID পড়ে, আর প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটরের মধ্যে কোন কোন NSAID পড়ে। তাহলে কিন্তু আমাদের মোটামুটি আজকের একটা কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথমে আমি লিখছি নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর অর্থাৎ যারা কক্স-1 কক্স-2 দুজনকে ইনহিবিট করছে, যেমন হচ্ছে আইবুপ্রোফেন। কয়েকটা উদাহরণ দিচ্ছি। আইবুপ্রোফেন, ঠিক আছে। 2 নম্বর আমি কি দিতে পারি? কিটোপ্রোফেন। কিটোপ্রোফেন। 3 নম্বর আমি কি দিতে পারি? 3 নম্বর আমি ডাইক্লোফেনাক দিতে পারি। ডাইক্লোফেনাক। 4 নম্বর আমি কি উদাহরণ দিতে পারি? আমি ইন্ডোমেথাসিন দিতে পারি। ইন্ডোমেথাসিন। 5 নম্বর আমি কি দিতে পারি? আমি ন্যাপ্রক্সেন দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। এগুলো আমি কোথায় ব্যবহার করব? এগুলো আমি ব্যবহার করব হচ্ছে যাদের কার্ডিওভাস্কুলার কোনো কমপ্লিকেশন আছে, আমি সেখানে আমি এগুলোকে ব্যবহার করতে পারি। এবার আমি আসছি সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর, যেটাকে আমি কখনোই ব্যবহার করতে পারবো না যাদের কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন রয়েছে। ঠিক আছে, যাদের গ্যাস্ট্রিক আপসেট হয় হয়তো, বা কিডনির কিছুটা সমস্যা রয়েছে, আমাকে NSAID দিতে হবে, সেখানে প্রেফার হচ্ছে আমার সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর। এর যদি আমি উদাহরণ দিই, এর মধ্যে কি পড়বে? এর মধ্যে সেলিকক্সিব পড়বে, সেলিকক্সিব পড়বে। এর মধ্যে ইটোরিকক্সিব পড়বে, ইটোরিকক্সিব পড়বে। এর মধ্যে রফিকক্সিব পড়বে, রফিকক্সিব পড়বে। এর মধ্যে ভ্যালডিকক্সিব পড়বে, ভ্যালডিকক্সিব পড়বে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে আমি এতগুলো কক্সিব বললাম, অর্থাৎ সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটর বললাম, তার মধ্যে রফিকক্সিব আর ভ্যালডিকক্সিব কিন্তু অলরেডি মার্কেট থেকে উইথড্র হয়ে গেছে। রফিকক্সিব 2004-এ উইথড্র হয়ে গেছে, আর ভ্যালডিকক্সিব 2005-এ উইথড্র হয়েছে, তার পরের বছর উইথড্র হয়ে গেছে। কেন? কারণ দেখা গেছে যে এগুলো দিলে মায়োকার্ডিয়াল ইনফার্কশনের রিস্ক অনেক বেড়ে যায়, এগুলো দিলে স্ট্রোকের রিস্ক অনেক বেড়ে যায়। আমি একটু আগে আলোচনা করলাম, সেই জন্য সিলেক্টিভ কক্স-2 ইনহিবিটরের মধ্যে রফিকক্সিব আর ভ্যালডিকক্সিব অলরেডি উইথড্র হয়ে গেছে। ভ্যালডিকক্সিবের তো স্কিনের উপর একটা মারাত্মক সাইড এফেক্ট রয়েছে। যাই হোক, এবার আমরা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর, মানে প্রেফার করে কক্স-2 কে ইনহিবিট করবে, কিন্তু তার পাশাপাশি কিছুটা কক্স-1 ইনহিবিটর হবে। প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর, প্রেফারেন্সিয়াল কক্স-2 ইনহিবিটর। এর মধ্যে কি কি পড়ে? এর মধ্যে পড়ে নিমেসুলাইড, নিমেসুলাইড। এর মধ্যে আর কি পড়ে? এর মধ্যে পড়ে ইটোডোল্যাক,
ইটোজোল্যাক, এর মধ্যে পড়ে অ্যাসাইক্লোফেনাক। অ্যাসাইক্লোফেনাক, তার মানে আমরা তিনটে ক্লাস অফ NSAID শিখে গেলাম। একটা হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, একটা সিলেক্টিভ কক্স ইনহিবিটর, একটা হচ্ছে প্রেফারেন্সিয়াল কক্স ইনহিবিটর। তাহলে আমাদের কাছে কিন্তু মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আর আমাদের টেক হোম মেসেজটা কি, যে যদি কারোর কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন থাকে কিন্তু তার ব্যথা লেগেছে, চোট লেগেছে, তাকে আমার ইনফ্লামেশনকে কন্ট্রোল করতে হবে, তার ব্যথাটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে আমার প্রেফার্ড ড্রাগ অফ চয়েস কোনটা? নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর। তাহলে আমাদের টেক হোম মেসেজ এখান থেকে কি পাবো? যদি কারোর কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন থাকে, কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন রয়েছে, ঠিক আছে, কিন্তু তার চোট লেগেছে, ব্যথা লেগেছে, তার ইনফ্লামেশন আছে, সেখানে আমরা কোন ধরনের NSAID ব্যবহার করব? সেখানে আমরা নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর ব্যবহার করব। কেন নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর ব্যবহার করব? কারণ যেহেতু কক্স 1 আর কক্স 2 দুটোকে ইনহিবিট করবে, তাই থ্রম্বোক্সিন A2টা তৈরি হবে না। কিন্তু যদি কারো কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন নেই, কিন্তু তার গ্যাস্ট্রিক কোনো আপসেট রয়েছে, গ্যাস্ট্রিক ইরিটেশন হয় তার, বা তার কিডনির কোনো সমস্যা রয়েছে, কিন্তু তার চোট লেগেছে, তাকে আমি NSAID ব্যবহার করতে হবে। সেখানে আমি কোন ধরনের NSAID ব্যবহার করব? আমরা সিলেক্টিভ কক্স ইনহিবিটর ব্যবহার করব। কেন সিলেক্টিভ কক্স ইনহিবিটর ব্যবহার করব? কারণ ওরা খালি কক্স 2 কে ইনহিবিট করছে, কক্স 1 কে সেরকম ইনহিবিট করছে না, তাই সাইটোপ্রোটেক্টিভ প্রোস্টাগ্ল্যান্ডিনটা ইনহিবিটেড হচ্ছে না। তাই যদি কারোর স্টমাকের কোনো সমস্যা থাকে, আলসারের একটা টেন্ডেন্সি থাকে, বা কিডনির কোনো সমস্যা থাকে, তার যদি চোট লেগে থাকে, তাহলে আমরা সিলেক্টিভ কক্স ইনহিবিটর ব্যবহার করব। আর যেখানে আমি পেশেন্টের পুরো হিস্ট্রি জানি না, যে তার কোনো গ্যাস্ট্রিক কোনো সমস্যা আছে কিনা, কিডনির কোনো সমস্যা আছে কিনা, বা কার্ডিওভাস্কুলার কোনো সমস্যা আছে কিনা, অথচ তার চোট লেগেছে, অল্প কিছুদিন তাকে একটু ব্যথার ওষুধ খাওয়াতে হবে, NSAID খাওয়াতে হবে, তাহলে আমি সেফটি প্রোফাইলের দিকে চেয়ে আমি কোন ধরনের ব্যথার ওষুধ ব্যবহার করবো, কোন ধরনের NSAID ব্যবহার করবো? প্রেফারেন্সিয়াল কক্স ইনহিবিটর। তাহলে আশা করি এই অবধি কিন্তু আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল।